সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে আপনারা যে সংবিধানটি দেখছেন, এটি হচ্ছে আমার সংবিধান, যা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছি এবং এই মুহূর্তে 2024 সালে এখন যে 900 কোটি লোক রয়েছে, এদের সকলের সংবিধান। যার ইচ্ছা মানবে, যার ইচ্ছা অমান্য করবে। এর জন্য আল্লাহ তাআলা আবার বলে দিয়েছেন 18 নম্বর সূরা আল কাহাফ এর 29 নম্বর আয়াতে, অকুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যার ইচ্ছা সে মেনে চলতে পারবে এই মহাসত্য কনস্টিটিউশন, যার ইচ্ছা সে অমান্য করতে পারবে। 2 নম্বর সূরা আল বাকারার 256 আয়াতে বলা হচ্ছে লা ইকরাহা ফিদ্দীন। এই জীবন ব্যবস্থার জন্য কোনো বল প্রয়োগ নেই। 75 বছরের আমরা গণ একটি দল, 76 বছরের একজন খুনি হাসিনা, এদের সকলের হাতে, এই গণদলের সাথে যারা সম্পর্ক রেখেছে আর যারা এই দলকে সাপোর্ট করে, মনে রাখবেন এদের সকলের হাতে রক্তের দাগ রয়েছে। কারণ আপনি যদি চোরকে চুরি করার উৎসাহ দেন, তো আপনি চোরের সহযোগী। আপনি যদি ডাকাতকে ডাকাতি করার উৎসাহ দেন, আপনি ডাকাতের সহযোগী। আপনি যদি চুপ থাকেন, তারপরেও আপনি সহযোগী। তো বিএএল বাল পার্টির এবং এই পার্টির সাথে যারা সম্পৃক্ততা ঘোষণা করে চলেছিল এবং চলছে, এরা সবাই নিজেদের হাতে শিক্ষার্থীদের খুন লাগিয়েছে। তো এই শিক্ষার্থীদের খুনের রক্ত যাদের হাতে, তারা যদি এখন পুনরায় সংসদে আসে, এমনকি যারা পূর্বেকার খুনি খালেদা জিয়ার অধীনস্থ এবং যারা তার সাথে সম্পৃক্ততা ঘোষণা করেছে, তারা একটু যদি চিন্তা করে, গ্রেনেড হামলার কথা তার যুগে তার নেতৃত্বে হয়েছে। এখন যদি আপনারা মনে করেন যে আপনারা একজন খুনি নেত্রীকে সাপোর্ট করার পরে আপনাদের নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হবে, এই কনস্টিটিউশন সেটি বলে না। পিলখানার এত বড় ঘটনা, শাপলা চত্বরের এত বড় ঘটনা, 2024 সালের এত বড় ঘটনা, যা খুনি হাসিনার পক্ষ থেকে ঘটানো এবং যারা ঘটিয়েছে, এদের কেউ যদি এবং এর পূর্বেকার কেউ যদি সংসদে আসে, তাহলে মনে রাখবেন এই সংসদ পবিত্র থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সংবিধান আপনাকে আমাকে দিয়েছেন এই জন্য আমি যেন এই সংবিধান মতে চলে এই পৃথিবীতে শান্তি লাভ করি। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের উলামা লীগ এবং উলামা দল, যাদের সকলের সম্পর্ক এই রক্তের হাতের সাথে, এই খুনি হাসিনা এবং খালেদা জিয়ার সাথে, মনে রাখবেন এই উলামা দল এবং উলামা লীগকে আমি বলতে চাচ্ছি, আপনারা জাতিকে এই কোরআনের যে 5টি দাবি রয়েছে, সেই 5টি দাবি যে কোনোভাবে, যে কোনো মূল্যে শিক্ষা দিন, আর আপনারা নিজেরাও মেনে চলুন। আর সেই 5টি দাবি হচ্ছে: 1 নম্বর দাবি, কোরআনকে 100% বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি, কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে। 3 নম্বর দাবি, কোরআনের অনুবাদ মাতৃভাষায় জানতে হবে। আর 4 নম্বর দাবি, কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি, কোরআনের তাবলীগ করতে হবে। তো আমি উলামা লীগ এবং উলামা দল যারা রয়েছে, এই বিএনপি মার্কা মুসলমান যারা আর বিএএল মার্কা মুসলমান যারা, এই দুটি পার্টির সাথে আবার যারা সম্পৃক্ততা ঘোষণা করে চলেছেন, সেই উলামা লীগ আর উলামা দল, এদের সকলকে আমি এই 5টি কোরআনের দাবি জানিয়ে দিচ্ছি। আপনারা যে কোনোভাবে তওবা করে নিজেরা এই 5টি দাবির উপরে উপনীত হন এবং জাতিকে ঐক্যবদ্ধ করুন। আর ডক্টর ইউনূস সাহেবকে আমি 5টি ব্যাপারে শুধুমাত্র এই মুহূর্তে
বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে জানিয়ে দিতে চাই এই 5টি খাতকে যে কোনোভাবে আপনাকে আগামী যতদিন আপনি আছেন আপনাকে ফুলফিল করতে হবে। তার ভিতরে একটি হচ্ছে আমাদের দেশের কৃষি, যে কৃষিতে যত বেশি দরকার তত বেশি ভর্তুকি হোক, বরাদ্দ হোক দিয়ে কৃষিকে উন্নত করা, দেশকে পুষ্টির দিক থেকে স্বয়ংসম্পূর্ণ করা, মানুষ যেন ভেজাল জিনিস বিক্রি না করে, মানুষ যেন ভেজাল জিনিস উৎপাদন না করে, খাদ্য খাবারের ব্যাপারে মাছ, মাংস, গবাদি পশু এবং কৃষিতে যা কিছু উৎপাদনের দরকার সেগুলির জন্য ভর্তুকি দিয়ে এটিকে আগে বাড়াতে হবে। 2 নম্বর, চিকিৎসা ব্যবস্থা এত বেশি উন্নত করতে হবে মানুষ যেন এদেশ ছেড়ে ভারতে না যায়। যদিও ভারত এই মুহূর্তে ভিসা বন্ধ করে দিয়েছে, আবার কেউ যেন মাউন্ট এলিজাবেথে না যায়, আবার কেউ যেন অন্য কোথাও না যায়, সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আর 3 নম্বর হচ্ছে শিক্ষার কারিকুলাম, সেটি সুশিক্ষার দিকে টেনে এনে কিভাবে সুশিক্ষায় জাতিকে শিক্ষিত করে এই সুশিক্ষায় জাতির যে মেরুদণ্ড সেটি ঠিক করতে হবে। আর 4 নম্বর হচ্ছে বিচার ব্যবস্থা, যা একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই বিচার ব্যবস্থাকে সুন্দরভাবে সুবিচার কিভাবে কায়েম করা যায় সেজন্য আপনাকে সবচেয়ে বেশি দৃষ্টি দিতে হবে। আর 5 নম্বর হচ্ছে 18 কোটি বাংলাদেশিদেরকে কোটিপতি বানাতে হবে। কিভাবে বানাতে হবে সেটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জীবন দিয়েছেন, সাথে অর্থ দিয়েছেন, আর সেটিকে বলা হয় কোরআনের 8 নম্বর সূরা আল আনফালের 1ম আয়াত মতে খনিজ সম্পদ। এই খনিজ সম্পদের অর্থ দিয়ে ও আসলিহু যাতা বাইনিকুম, প্রত্যেকটি মানুষকে দাঁড় করাতে হবে। এ হচ্ছে আমার এই মুহূর্তে উলামা লীগ, উলামা দল এবং ডক্টর ইউনূসের দিকে আমার কোরআনের পক্ষ থেকে যা বলার সেটি বললাম। এবার আসুন আমি আপনাদের সামনে পিনাকি ভট্টাচার্যের কিছু গুরুত্বপূর্ণ কথা একটু তুলে ধরব, যদিও প্রায় 15-17 মিনিটের ভিডিও, আপনারা একটু শুনে নিন। কারণ দেশ এত বেশি এই মুহূর্তে ক্রান্তিকাল পার করছে এবং আমাদের দেশের এই লোকদের চয়ন করার ক্ষেত্রে যে মিস্টেক হয়েছে, আসুন আমরা একটু ওনার মুখ থেকে শুনে নিই। শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে বৃহস্পতিবার দেশে ফিরেছেন। তারপর রাত 9টায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হয়েছে। আমরা অভিনন্দন জানাই, সমগ্র দেশবাসী তাদের সাফল্য কামনা করছে। অনেকে জিজ্ঞাসা করেছেন এই সরকার কেমন হলো। আমি এটা নিয়ে এই এপিসোডের শেষে আলাপ করব, তার আগে কিছু জরুরি আলাপ সেরে নিই। আগামী 2-1 দিনের মধ্যে নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে একটা বক্তৃতা করবেন। আমি সেখানে 2টো প্রশ্নের জবাব খুঁজব। প্রথমত, বাংলাদেশে গত 15 বছর ধরে চলমান গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার মরণপণ সংগ্রামে তিনি কোথায় কতটুকু ভূমিকা পালন করেছিলেন তা দেশবাসীকে জানাবেন। মরহুম ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মতো অন্যান্য এনজিও সমূহের নেতৃবৃন্দ কেন এমন মৌলিক মানবাধিকারের লড়াইয়ে প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারলেন না বা পারেন না, সে বিষয়টা ব্যাখ্যা করবেন। এই ব্যাখ্যাটা জরুরি, কারণ এই সরকারের ডিসপ্রপোর্শনেটলি এনজিওর প্রতিনিধিত্ব আছে। লড়াইয়ে নাই কিন্তু পদে আছি, এই ফেনোমেননটার ব্যাখ্যা আমরা চাইতেই পারি এই লড়াইয়ের স্টেক হোল্ডার হিসেবে। দ্বিতীয়ত, 5 তারিখে অগাস্ট বিপ্লব সংগঠিত হওয়ার পরে ওনার ঢাকায় ফিরতে 72 ঘন্টা সময় কেন লাগলো, সে ব্যাপারে নিশ্চয়ই তিনি একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা দেবেন। কারণ যারা তার সাথে যোগাযোগ রাখছিলেন তারা প্রত্যেক দিনই বলছিলেন তিনি বিকেলে আসবেন, সন্ধ্যায় আসবেন, আবার রাতে বলেছিলেন পরের দিন সকালে আসবেন। এই সমন্বয়হীনতা কেন ঘটেছিল সেটা দেশবাসীর জানার প্রয়োজন রয়েছে। বিলম্বের এই 72 ঘন্টায় দেশব্যাপী যে সমস্ত অঘটনগুলো ঘটেছে সেগুলোর দায় কে বা কারা নেবেন? দেশে অরাজকতা চলেছে, কোনো অভিভাবক নেই। একটা কথা শুনলাম মাইনর সার্জারি হয়েছে ওনার, কিন্তু ওনার কি স্বল্পতম সময়ে
প্রয়োজনে চার্টার করা বিমানে চলে আসা উচিত ছিল না এমন একটা অরাজকতার সময়? আরেকটা প্রশ্নের উত্তর দরকার। অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু করতে ইতিমধ্যে তাড়াহুড়ো করে নিয়োগ বাগানো কর্মকর্তাদের তিনি অপসারণ করবেন কিনা? ডক্টর মোহাম্মদ ইউনূসকে এসব বিষয়ে তার অবস্থান দেশবাসীর সামনে স্পষ্ট করতে হবে। আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে গঠিত হবে সে বিষয়ে গত 72 ঘন্টায় যারা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন তাদের সিংহভাগই বিগত ফ্যাসিস্ট সরকারের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা এবং কর্তা ব্যক্তি। এদের বাইরে গণ অভ্যুত্থানকারী তরুণ নেতৃত্বের অভিভাবক হিসেবে যে সমস্ত ব্যক্তি এতে যুক্ত হয়েছিলেন তারা হাসিনার হাতে ক্ষত বিক্ষত বিক্রত সংবিধানের আওতার মধ্যে থেকেই সবকিছু করার সিদ্ধান্ত নিয়েছেন, যার ন্যায্যতা এবং বৈধতা নিয়ে দেশবাসীকে কোনো কিছু অবহিত করা হয়নি। যেখানে 72-এর সংবিধানের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধানই নাই, সেইখানে এই অচল দলিলের মধ্যে গণ অভ্যুত্থানের বিপ্লবী আকাঙ্ক্ষাকে ঢুকিয়ে দিয়ে আইনি মারপ্যাচের ব্যাখ্যায় গলা টিপে ধরার অধিকার তাদেরকে কে দিয়েছেন? এমন পরিস্থিতিতে আমরা কখনোই অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর তত্ত্বাবধানে একটা শপথ গ্রহণ কার্যক্রমকে অনুমোদন করি না। এই বিপ্লবোত্তর অন্তর্বর্তীকালীন সরকারের কখনই বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করা উচিত হয়নি। বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করাকে আমরা নৈতিকতা বর্জিত, আইনগতভাবে অযথার্থ এবং সদ্যমুক্ত বাংলাদেশের জন্য অশোভন বলে মনে করি। এর বিপরীতে জাতীয় শহীদ মিনারে দাঁড়িয়ে শহীদের মহান আত্মত্যাগের প্রতি বিশ্বস্ততার শপথ নিয়ে কাজ শুরু করলে ভালো হতো এবং অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের সেখানে শপথ পড়াতে পারতেন আগস্ট বিপ্লবের কোন একজন শহীদের পিতা অথবা মাতা। আর এই গৌরবজনক অনুষ্ঠানটি হতে হতো প্রকাশ্যে খোলা আকাশের নিচে হাজার হাজার প্রতিবাদকারী শিক্ষার্থী জনতার উপস্থিতিতে। সেটাই একজন মাঠের রাজনৈতিক কর্মী আর এনজিওর চিন্তার পার্থক্য। হাসিনা পালানোর পরে ওয়াকার সাহেব আলোচনা করলেন কাদের সাথে? আপনারা জানেন কারা আলোচনা করেছে। আমরা কি দুধ ভাত? আমরা কেউ না? এই লড়াই আমাদের অবদান নাই, আমাদের স্টেক নাই? আমরা তো মন্ত্রী মিনিস্টার হইতে চাইতেছি না, নাকি ক্ষমতার ভাগ চাইতেছি? আমাদের কথা শুনবেন এই লড়াইয়ের স্টেক হোল্ডার হিসেবে, এইটুকুই তো চাওয়া। এই সহযোদ্ধাদের কথা শোনার টাইম হয় না আপনাদের, গুরুত্ব দেন না, আর আপনারা গণমানুষের কথা শুনবেন। ঘোড়ায় তো হাসবে ভাইজান। ফরাদ ভাই খুব গুছায় বলছেন ভিডিওতে, শুনছেন এই কথাগুলো, শুনে দেখেন। আপনি যে নিজেকে একটা প্রশ্ন করেন, প্রশ্নটা এরকম যে ডক্টর ইউনূস, আমরা একটা ফ্যাসিস্ট ব্যবস্থার বিরুদ্ধে আমরা লড়েছি, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়েছি, ঠিক আছে? এই ফ্যাসিস্ট যে সংবিধান যেটা আছে, কেমন এই সংবিধানের অধীনে তো লড়াই করিনি, আমরা গণ অভ্যুত্থান করেছি, আমরা হচ্ছে সংবিধান বিরোধী কাজ করেছি, ঠিক আছে? এখন কি ডক্টর ইউনূস এই বিদ্যমান সংবিধানের অধীনে, এই বিদ্যমান সংবিধানের যিনি প্রেসিডেন্ট, মানে ফ্যাসিস্ট সংবিধানের যিনি প্রেসিডেন্ট, তার কাছে শপথ গ্রহণ করবেন? কেমন? এটা হতে পারে? এটা হতে পারে না। তার আমরা আগের ভিডিওতে আমরা পরিষ্কার করেছি এটা আসলে কিছুতেই এটা হতে পারে না। এবং সেটা হতে গেলে তারা বলছেন যে তিনি হবেন কি প্রেসিডেন্টের উপদেষ্টা, ঠিক আছে না? তিনি কিন্তু গণ অভ্যুত্থানের যিনি প্রধান তা না, কিন্তু তাকে বানানো হবে প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে। আর আমরা বলছি না, তিনি হবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। এবং তিনি কার প্রতিনিধি হবেন? তিনি হবেন গণ অভ্যুত্থানের জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিনিধি, সকল সংবিধান সকল আইন যার অধীন। উনি খুবই গুছায় বারবার উনি বলে গেছেন, ওনার কথা শোনা হয় নাই। ফ্যাসিস্ট সরকারের নিয়োগ আপনারা শুনলেন। এখানে আপনাদের কিছু কিছু কথা হয়তো ভালো লেগেছে, কিছু কিছু কথার সাথে আপনারা একমত নাও হতে পারেন। এইভাবেই নিয়েই আমাদের দেশটি অতীতকাল থেকেই চলে আসছে। আমাদের দেশে এখন এমন কিছু লোক আসবেন যারা আবার চেষ্টা করবেন দেশটা যেন কি হয়ে যায়, অরাজকতার দিকে চলে যায়। দেশ এমন একটি সময় পার করছে, এখন টক শোতে এমন কিছু লোকেরা এসে বসবেন যারা হাসাহাসি করবেন, যারা কিছু নীতির কথা বলবেন। ঠিক যেভাবে আপনারা দেখেছেন, এমন কিছু কথা বলতে যে সেই উপস্থাপিকাকেই বিচারপতি মানিক রাজাকার বলে বসেছেন। এখন যে সমস্ত লোকেরা আমাদের দেশে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, এই রক্তপাতের সাথে জড়িত, এদেরকে বরখাস্ত করতে হবে না এদেরকে বিচারের আওতায় আনতে হবে, সেটি জনগণ সবাই বলবে।
আবার খুনি হাসিনা তার যে প্রতিবন্ধী সন্তান সে এত বেশি ড্রিঙ্ক করে যে সে কখন কি বলে জানে না। আর ভারতের সাথে তাদের যে সম্পর্ক সেটি তো আমরা দেখতেই পাচ্ছি। কেউ কেউ আবার বলবেন যে আমরা তো এই 17 জনের মধ্যে ভয়াবহ বিপদও দেখতে পাচ্ছি। আবার কেউ কেউ ভারতের গণমাধ্যম বিশ্বাস করবেন। কিন্তু আপনাদের সকলকে আমি বলবো, আপনারা আয়নাঘর নিয়ে যদি কিছু ভালো তথ্য জানতে চান, যারা সেখানে ছিলেন তাদের কাছ থেকে শুনলে আপনাদের লোম শিউরে উঠবে। আবার সেই হারুনের টর্চার সেল নিয়ে যদি আপনারা শোনেন, মনে রাখবেন এই পুলিশ আর এই আর্মিদের বিশেষ কিছু ব্যক্তি, আমি সকলকে তো বলতেই পারি না, কখনো বলিনি, এরা যার হয়ে কাজ করেছিল, যার হয়ে দেশের মানুষের বুকে গুলি চালিয়েছিল, এদেরকে বিচারের আওতাধীন করতে হবে, যে কোনো বাহিনীর সে হোক না কেন। হাসিনার যে সময় শেষ হয়ে গেছে সেটি কিন্তু ভারত জানত, কারণ ভারতের র যেভাবে খেলেছিল তখন তারা বুঝতে পেরেছে যে আমাদের এই খেলাতে কোনোভাবে জয় হবে না। আর ভারত খেলার জন্য আপনারা সবাই জানেন ভিপি নূরের একটা ধান্দা রয়েছে আমাদের দেশে, সেটি অবশ্যই বন্ধ হওয়া দরকার। আবার সুহেল তাজের আরেকটি ধান্দা রয়েছে, সেটিও বন্ধ হওয়া দরকার। আবার হাজার হাজার কোটি টাকার সেই চোর, তার সন্তান আন্দালিব রহমান পার্থ, তারও সুন্দর সুন্দর বুলি বন্ধ হওয়া দরকার। এইভাবে একে একে বড় বড় চোর আমাদের দেশে রয়েছে, বড় বড় ডাকাত আমাদের দেশে রয়েছে। এই দুটি ফ্যামিলির সাথে যাদের সম্পর্ক, এদের থেকে আপনাদের সকলকে কি হতে হবে? সচেতন হতে হবে। কারণ নির্বাচনের আগে আবার হাসিনা ফিরবেন এ ধরনের কথা কিন্তু আসছে। আর আমরা সবাই চাই দেশে আসলেই তো তার কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব হবে। এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি অচিরেই চেষ্টা করে চলেছি ইন্টারন্যাশনাল আদালতে তার বিরুদ্ধে কিভাবে পিটিশন করতে হয়। এখন যারা আমাদের দেশে সাহসে বলিয়ান ত্যাগের যারা ত্যাগী ছিলেন, আবার যারা চলে গেছেন, এখন আপনারা যদি মনে করেন যে এই জাতীয় বেঈমান, এই খুনি হাসিনার সাথে আবারও দিতে হবে, আবার অতীতের যারা করেছে তাদের সাথেও দিতে হবে, তাহলে আপনার মগজ ধুলাই হয়ে আছে, কোথাও না কোথাও আপনি ভুল করছেন। আবার যারা চাচ্ছেন দেশের এই মুহূর্তে যারা খুব কষ্টে আছেন, যারা পঙ্গু হয়ে আছেন, যারা ভিন দেশে জেল খাটছেন, এদেরকে সুচিকিৎসা এবং জেল থেকে বের না করে এখন যারা আমরা অমুকের সৈনিক, তমুকের সৈনিক, অমুককে ভিন দেশ থেকে আনতে হবে, গণমিছিল করতে হবে, বড় কি বলে সিম্পোজিয়াম করতে হবে, এইগুলির পিছনে যারা লেগে আছেন, মনে রাখবেন এরা দেশের জন্য অন্তত কখনো কাজ করবে না। ভিনদেশ থেকে যারা খুব বেশি শক্তি জুগিয়েছিলেন সেই লোকগুলি এখন তো দেশে আসতে পারে, তাদেরকে কেন আনা হচ্ছে না? সকলের প্রিয় সেই ইলিয়াস বলেন, কনক সরোয়ার বলেন, পিনাকি বলেন, এই টাইপের আরো যারা রয়েছে, তো এদেরকে বাংলাদেশের মাটিতে কেন আনা হচ্ছে না? এরা তো অনেক বড় বড় ভূমিকা পালন করেছে। এদের অনেকের মাধ্যম দিয়ে তো আমরা আয়নাঘরের সেই বন্দীদের ব্যাপারে জানতে পারতাম যে কি তাদের উপরে নির্যাতন হয়েছে। আবার ডিবি অফিসেও কিন্তু আয়নাঘর ছিল। আয়নাঘরের একটি ব্যাখ্যা হলো যে মানুষকে পঙ্গু করে সেই মানুষকে অন্ধকার জগতে রাখা।
তো স্বাধীন বাংলাদেশের ভাই বোনদেরকে নিয়ে ডক্টর ইউনূসের আমি ব্যক্তিগত জীবনে যাচ্ছি না, কিন্তু তিনি যে দুটি কথা বলেছেন, একটি হলো যে এই বাংলাদেশ এটি আমাদের একটি পরিবার, আর এই বাংলাদেশের উপরে আপাতত কোনো হামলা হবে না। আবার তিনি সেভেন সিস্টার নিয়ে যে কথাগুলি বলেছেন, এই জিনিসের সাথে আপনাকে আমাকে দিতে হবে। এখন যারা পদ পাওয়ার জন্য, এখন যারা দলকে আগে বাড়ানোর জন্য যা কিছু করে চলেছেন, আপনাদের সকলকে চিন্তা করতে হবে। আমাদের শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে, পঙ্গু হয়ে যারা হসপিটালে রয়েছে এদের সার্বিক দেখাশোনা করতে হবে। যারা ভিন দেশে প্রবাসীরা জেলে রয়েছে এদেরকে নিজ দেশে আনতে হবে। আবার সেই এক গোয়েমি আর অহংকারী খুনি হাসিনা লন্ডনে যে ভারতে বসে যে সমস্ত বয়ানবাজি করা শুরু করেছেন, তার সেই মদখোর সন্তান সেই সজীব অজের জয় দেশ থেকে যেভাবে লুটপাট করে একাধিক বাড়ির মালিক হয়েছেন, সেই টাকাগুলি এখন দেশে দরকার। এই খুনি হাসিনার এবং তার পরিবারের কার কাছে কত টাকা আছে, এগুলি সব এখন দেশের গড়ার জন্য দরকার। যারা পালিয়ে যাচ্ছে এবং পালিয়ে গেছে এদের সকলের কাছ থেকে এদের সকলের অবৈধ টাকাগুলি এখন দেশকে মেরামত করার জন্য লাগবে। আওয়ামী লীগের যারা সাবেক মন্ত্রী বলেন বা যারা এমপি, এদের যারা ধরা খেয়েছে, যারা ধরা খায়নি, এদের সকলের কাছ থেকে কি করতে হবে, তাদের অবৈধ সম্পদগুলি দেশের কাজের জন্য ব্যবহার করতে হবে। এসব দিকে আমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি দৃষ্টি দিতে হবে। তাই আমি উলামা লীগ এবং উলামা দলকে যে 5টি কোরআনের দাবি তাদের সামনে রেখেছি, আর ডক্টর ইউনূসের সামনে আমি যে 5টি দাবি রেখেছি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে, মনে রাখবেন আমরা সবাই বাংলাদেশি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি, মুসলমান কাদিয়ানি, মুসলমান বাহাই, আগাখানি, রাফিজি, বুহেরি, যারা এই দেশে আমরা বসবাস করে চলেছি, যারা আমাদের মধ্যে খ্রিস্টান রয়েছে, বৌদ্ধ রয়েছে, এরা সবাই বাংলাদেশি। এরা সবাই ডক্টর ইউনূস সাহেবের কথা মতে এক পরিবারের লোক। তাই এদের সকলের সার্বিক সহযোগিতার জন্য এবং এদেশের মানুষকে এই উলামা লীগ আর উলামা দল যেন বিভ্রান্ত না করেন, তার জন্য কোরআনের 5টি দাবি তাদের সামনে আমি তুলে ধরেছি। আর ডক্টর ইউনূসের এই যে 3টি বিশেষ তার যে পদক্ষেপ, তাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাচ্ছি এবং এর উপরে যেন আমল হয় সেটি আমরা সবাই দেখতে চাই। আর যারা ফ্যাসিস্ট সরকারের, খুনি সরকারের হাতকে মজবুত করে এতগুলি মানুষের প্রাণ নিয়েছে, তাদের সকলকে আমরা বিচারের কাঠগড়ায় দেখতে চাই। আল্লাহ আমাদের সবারই সহায় হন।